তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আর্থকুইক বা ভূমিকম্প। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার আমাদের কিছু এমসিকিউ এখানে রয়েছে, প্রায় 50টার মতো এমসিকিউ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই পার্টে আমরা মেইনলি কি আলোচনা করব, ইজি টু মডারেট যে কোশ্চেনগুলো পড়তে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আরেকটা পার্ট হবে আর্থকুইকের, ঠিক আছে, সেটাতে আমরা মেইনলি ডিফিকাল্ট যে কোশ্চেনগুলো, মানে বিভিন্ন ধরনের যে বিবৃতি এবং কারণ, মানে কারণ এবং দাবি, যেগুলো আমাদের বিভিন্ন নেট সেটের এক্সামে এসে থাকে, সেই ধরনের আমরা কোশ্চেন করবো এবং সত্য মিথ্যা স্তম্ভ মেলানো, ঠিক আছে, এগুলো আমরা নেক্সট পার্টে আমরা কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। তো আজকে দেখো কি কোশ্চেন রয়েছে। ফার্স্ট কি বলছে, হোয়াট ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থকুইক কল, ঠিক আছে। তাহলে আমাদের মেনলি কি বলা হচ্ছে, ভূমিকম্পের যে অধ্যয়ন, তাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি, তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা সিসমোলজি বলে থাকি, তাই তো। আমরা তাকে কি বলে থাকি, সিসমোলজি আমরা বলে থাকি। আচ্ছা, নেক্সট কি বলছে, দ্য পয়েন্ট অন দ্য আর্থ সারফেস ডাইরেক্টলি অ্যাবভ দ্য ফোকাস অফ অ্যান আর্থকুইক ইজ কল্ড দ্য, কি হবে, আমাদের বলছে ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক উপরে, উপকেন্দ্র নয়, ফোকাস বলেছে মানে কেন্দ্রের ঠিক উপরে হবে। পৃথিবী পৃষ্ঠের বিন্দু কি বলা হয়, মানে আমরা জানি যে ভূপৃষ্ঠের অনেকটা নিচে, প্রায় গড়ে 16 কিলোমিটার নিচে আমাদের ভূমিকম্প হয়ে থাকে, ভূমিকম্পের যেটাকে আমরা কেন্দ্র বা ফোকাস বলে থাকি, তার সোজাসুজি একদম 90 ডিগ্রি ভূপৃষ্ঠের যেখানে এসে প্রথম ধাক্কাটা দেয়, সেটাকে আমরা কি বলে থাকি, ভূমিকম্পের উপকেন্দ্র, বা যেটাকে আমরা কি বলে থাকি, এপিসেন্টার বলে থাকি। তাহলে এটা কি উত্তর হয়ে যাবে, এপিসেন্টার হয়ে যাবে, ঠিক আছে, বা উপকেন্দ্র। The instrument used to detect and record the earthquake waves is called, তাহলে আমাদের কি বলা হচ্ছে যে আমাদের কোন ইনস্ট্রুমেন্টটা কি করে না, আমাদের আর্থকুইক বা ভূমিকম্পের তরঙ্গটাকে শনাক্ত করে এবং সেটাকে আমাদের কি করতে সাহায্য করে, আমাদের কিন্তু সেটাকে রেকর্ড করতেও কিন্তু সাহায্য করে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনটা আমরা জানি, সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফ যন্ত্রটা কে আবিষ্কার করেছিলেন, সিসমোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার করেছিলেন জন মিলনে। জন মিলনে বা জন মিলনেও বলা হয়ে থাকে। ইনি প্রায় প্রথম এটা আবিষ্কার করেছিলেন 1880s-এ, ঠিক আছে, প্রথম। এবং তিনি কি ছিলেন, তিনি একজন ব্রিটিশ জিওলজিস্ট ছিলেন, তার সঙ্গে মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন, এবং তার সঙ্গে তিনি আবার সিসমোলজিস্টও ছিলেন, ঠিক আছে। এবং তিনি এই আর্থকুইকের স্টাডি বা আমাদের ওই সিসমোলজির ক্ষেত্রে কিন্তু তিনি বিশাল ভূমিকা ইয়ে করেছেন, দিয়েছিলেন, ঠিক আছে। এবং তিনি প্রথম কি করেছিলেন, গোটা পৃথিবীব্যাপী মানে ইন্টারন্যাশনাল কিন্তু কি করেছিলেন, একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন দেশের জন্য, সমস্ত জায়গায় সিসমোলজিক্যাল ডেটা, মানে ভূমিকম্পের যে ডেটাগুলো সেগুলো কালেকশন করার জন্য তিনি কিন্তু একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারো বা ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক তিনি কিন্তু কি করেছিলেন, তিনি কিন্তু তৈরি করেছিলেন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে আমাদের হোয়াট আর দ্য প্রাইমারি ওয়েভস অলসো নোন অ্যাজ, প্রাইমারি ওয়েভস আর কি নামে পরিচিত। দেখো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে লাভ ওয়েভ তো হবেই না, সারফেস ওয়েভ তো নয় এটা। আচ্ছা, এছাড়া কম্প্রেশনাল ওয়েভ এটা হবে, কম্প্রেশনাল ওয়েভ তাকে বলা হয়ে থাকে, কারণ আমরা জানি যে এটা হচ্ছে একটা কম্প্রেশনাল ওয়েভ। মানে আমাদের কি হয়, আমাদের এইখানে পি ওয়েভের ক্ষেত্রে তোমরা যদি ভূমিকম্পীয় তরঙ্গ বা ওই ভূমিকম্পের ফুল ডিটেলস এর ক্লাসটা দেখো নি, তারা দেখে নাও, ঠিক আছে, দেওয়া আছে দেখবে, সেখানে বলেছি আমি যে কম্প্রেশনাল ওয়েভ বলতে মেইনলি কি বলা হচ্ছে না, আমাদের প্রথমে অণুগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর কি, পি ওয়েভে, ঠিক আছে, যার ফলে এটাকে অনেক সময় পুশ পুল ওয়েভও বলা হয়ে থাকে, ঠেলা ঠেলা এবং টানা তরঙ্গ, এবং তার সঙ্গে সংকোচন হয় বলে এটাকে কম্প্রেশনাল ওয়েভও বলে থাকি আমরা, পি ওয়েভ, ঠিক আছে। আর সিআর ওয়েভ তো আমরা পি ওয়েভ বলি না, এস ওয়েভকে সিআর ওয়েভ বলে থাকি আমরা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি রয়েছে আমাদের, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে হুইচ টাইপ অফ আর্থকুইক, কি বলছে, ওয়েভ ট্রাভেলস ফাস্টেস্ট এন্ড অ্যারাইভ ফার্স্ট অ্যাট দ্য, কি বলছে, অ্যাট দ্য অ্যাট এ সিসমিক স্টেশন। তাহলে আমাদের প্রথম ভূমিকম্প যে লিখ যন্ত্র বলতে পারো বা সিসমিক স্টেশন, যেখানে আমাদের সিসমোগ্রাফটা বসানো থাকে, সেখানে আমাদের প্রথম কোনটা এসে ধাক্কা দেয়, আমাদের প্রথম এসে ধাক্কা দেয় কোনটা, আমরা জানি যে টি ওয়েভ। প্রাইমারি ওয়েভ বলতে কি আমরা ফার্স্ট এসে ধাক্কাটা দেয় প্রাইমারি ওয়েভ। আর এখানে একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমাদের এই সিসমোগ্রাফ যন্ত্রটা হচ্ছে সিসমোগ্রাফ বা ইনস্ট্রুমেন্টটা, এবং যে কাগজটাতে আমাদের রেকর্ডটা হয়, যে বলছিলাম না, যে কাগজটাতে আমাদের ওই রেকর্ডটা হয়, কি আঁকা বাঁকা রেকর্ডটা হয় যে কতটা ভূমিকম্প জোরালো হচ্ছে, এই কাগজটার নাম হচ্ছে সিসমোগ্রাম, ঠিক আছে, সিসমোগ্রাম, মাথায় রাখতে হবে, সিসমোগ্রাম, ঠিক আছে, সিসমোগ্রাম, এটা সিসমোগ্রাফ যন্ত্রটা, আর পেপারটার নাম হচ্ছে সিসমোগ্রাম। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, সেকেন্ডারি ওয়েভ ক্যান ট্রাভেল থ্রু, সেকেন্ডারি আমরা কোন কোন জিনিসের উপরে প্রবাহিত হতে পারে, শুধুমাত্র কঠিন পদার্থ, এটা জানার কিছু নেই। আমরা অলরেডি যে ফুল ডিটেলস ক্লাসটা করেছি সেখানে আমরা বারবার বলেছি যে পি ওয়েভটাই একমাত্র ওয়েভ যে ওয়েভটা কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে মিডিয়ামের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, ঠিক আছে। সেকেন্ডারি ওয়েভ বলো বা আদার্স অনেকগুলো ওয়েভ রয়েছে, সেগুলো কিন্তু অনলি সলিড যে পদার্থ রয়েছে তার উপর দিয়ে কিন্তু মেনলি প্রবাহিত হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 7 নাম্বার কি বলছে দেখো, দ্য ম্যাগনিটিউড অফ অ্যান আর্থকুইক ইজ মেজার্ড ইউজিং, তাহলে আমাদের কি বলা হচ্ছে, ম্যাগনিটিউড অফ আর্থকুইক, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা মাথায় রাখবে, তোমাদের অনেক সময় এটা মানে গুলিয়ে যায়। ম্যাগনিটিউড যখনই বলবে, মানে মাত্রা যখনই বলবে, তখনই কিন্তু সেটা রিক্টার স্কেল কিন্তু তোমরা
করে দেবে, ঠিক আছে। রিক্টার স্কেলে কিন্তু মাত্রাটাকে কিন্তু মাপা হয়। যদি দেখো যে ইন্টেন্সিটি আছে, তারপরে দেখো কোশ্চেন যেটা ইন্টেন্সিটি অফ এন আর্থকুইক, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। মাত্রা বা ম্যাগনিটিউড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাই? ম্যাগনিটিউড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ওই কি বলে তোমার কতটা পরিমাণে আমাদের ওই ভূমিকম্পের ক্ষমতাটা রয়েছে, ঠিক আছে। ভূমিকম্পের ক্ষমতাটা কতটা রয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ম্যাগনিটিউডটা ব্যবহার করে থাকি, যে 1 ম্যাগনিটিউডের একটা রিক্টার স্কেল কতটা, বা রিক্টার ভূমিকম্প যদি হয় তাহলে সেটা কতটা ধ্বংসাত্মক বা কতটা তার পাওয়ার রয়েছে, বা 2 হলে কতটা পাওয়ার, 3 হলে কতটা পাওয়ার, 4 হলে কতটা পাওয়ার রয়েছে, তার কতটা ক্ষমতা রয়েছে, সেটা বোঝানোর জন্য ম্যাগনিটিউডটা ব্যবহার করে থাকি। এখন যদিও রিক্টার স্কেলকে আবার কি করেছে, রিক্টার স্কেলটা আমাদের আবার রিপ্লেস করে ফেলেছে। কোন স্কেলটা? আমরা বলেছিলাম পড়ানোর সময় যে এমএমএস বলে একটা স্কেল রয়েছে, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল বলে একটা স্কেল রয়েছে, যা মেইনলি কি করেছে, যা বড় বড় ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করে থাকে, এবং সেক্ষেত্রে রিক্টার স্কেল বর্তমান দিনে আমাদের বড় ভূমিকম্পের ক্ষেত্রে খুব একটা মেজার করা হয় না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের কতটা এনার্জি রিলিজ হচ্ছে বা কতটা এনার্জি রিলিজ করতে পারে তার জন্য ম্যাগনিটিউড কথাটা ব্যবহার করা হয়। এটা হলে রিক্টার স্কেল হবে। যদি রিক্টার স্কেল না থাকে, এমএমএস বা ম্যাগনিটিউড মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি, এটা তীব্রতা, কতটা ক্ষয়ক্ষতি করতে পারে বা কতটা ক্ষয়ক্ষতি করবে, তার জন্য মার্শাল স্কেল, ঠিক আছে, বা মার্কারি স্কেল যেটাকে বলি আমরা, মার্কারি স্কেল, ঠিক আছে। এটা হচ্ছে 1 থেকে 12, ঠিক আছে, 1 থেকে আমাদের 12 পর্যন্ত কি থাকে, এর আমাদের মার্কিংটা করা থাকে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। মার্কারি স্কেল আমরা বলি ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এটা কিন্তু কখনোই এটা কতটা রিলিজ করতে পারে এনার্জি, সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাখ্যা করে না এই স্কেলটাতে, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ মোস্ট আর্থকুইক। তাহলে আমাদের মেইন কজটা কি? আর্থকুইকের মেইন কজ কি রয়েছে? ভলকানিক এরাপশন, হ্যাঁ হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, হতে পারে। আর কি রয়েছে? আমাদের মিটিওরাইট ইম্প্যাক্ট হতে পারে, যদি বাইরে থেকে কোনো উল্কাপাত হয়, হতে পারে, না হওয়ার কিছু নেই। মুভমেন্ট অফ টেকটনিক প্লেট, এটা তো অবশ্যই হবে, টেকটনিক প্লেটের নড়াচড়া। এবং 4 নম্বর হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি লাইক মাইনিং। চারটেই হবে, কিন্তু প্রধান কারণ যদি বলে, একদম মেইন কারণ, তাহলে কি হবে? মুভমেন্ট অফ টেকটনিক প্লেট। আমাদের যে পাতগুলো রয়েছে আমরা জানি, সেই পাতগুলো কি হচ্ছে, আমাদের মুভমেন্ট হয়। এই মুভমেন্ট হওয়ার ফলে কি হয়, যদি কোনো কারণে কোলাইড করে যায়, মানে কোনো কারণে ধরো তোমাদের টাচ হয়ে গেল, বা কোনো কারণে হয়তো ধাক্কা লেগে গেল, ঠিক আছে, বা ক্র্যাক তৈরি হলো, পাশ কাটিয়ে চলে গেল ধাক্কা খাওয়ার ফলে, যে কোনো কারণ হতে পারে, যার ফলে কি হবে না, ভূমিকম্প তৈরি হবে, এবং এটাই কিন্তু ভূমিকম্পের প্রধান কারণ, মাথায় রাখবে এটা। নেক্সট কি বলছে দেখো, দ্য সান আন্দ্রেয়াস ফল্ট অফ ক্যালিফোর্নিয়া ইজ এন এক্সাম্পল অফ, ঠিক আছে, কি এক্সাম্পল হবে এটা? ডাইভারজেন্ট বাউন্ডারি, কনভার্জেন্ট, ট্রান্সফর্ম বাউন্ডারি, না সাবডাকশন বাউন্ডারি, ঠিক আছে। আমরা কি জানি? ট্রান্সফর্ম বাউন্ডারি। ট্রান্সফর্ম বাউন্ডারি বাংলা যেখানে রূপান্তরিত সীমানা বলা আছে, এটা হবে না রূপান্তরিত, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের নিরপেক্ষ পাত সীমানা আমরা বলে থাকি, ঠিক আছে, বা ট্রান্সফর্ম ফল্ট তৈরি হয় এখানে, ঠিক আছে। এখানে কি তৈরি হয়? ট্রান্সফর্ম ফল্ট তৈরি হয়, যেটাকে আমরা কি বলে থাকি? নিরপেক্ষ পাত সীমানা বলে থাকি আমরা, যেখানে দুটো পাত পরস্পরের পাশ কাটিয়ে চলে যায়, যেখানে দুটো পাত পরস্পরের পাশ কাটিয়ে চলে যেতে পারে, একদিকেও হতে পারে, আলাদা দিকেও হতে পারে, কোনো অসুবিধা নেই। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ট্রান্সফর্ম বাউন্ডারি। সান আন্দ্রিয়াস যে ফল্ট, এটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারির একটা উদাহরণ, যেখানে আমরা মেইনলি ক্র্যাক বা চ্যুতি দেখতে পাই, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। এবং এই ট্রান্সফর্ম ফল্টের ক্ষেত্রে আমরা এটা বিখ্যাত একটা ফল, মাথায় রাখবে এটা, ক্যালিফোর্নিয়া, যেটা মনে রাখতে হবে। এটা হোয়াট ডু মোস্ট আর্থকুইকস ওকার, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, হোয়াট ডু মোস্ট আর্থকুইক ওকার, কোথায় আমাদের সব থেকে বেশি ভূমিকম্প আমরা দেখতে পাবো? অধিকাংশ কি কি অপশন আছে দেখো, ইন দ্য মিডল অফ কন্টিনেন্টস, মানে কন্টিনেন্ট বা মহাদেশের মাঝখানে, অ্যালং প্লেট বাউন্ডারি, প্লেটের সীমানায়, ইন দ্য ওশিয়ান, সমুদ্রে, নিয়ার ভলকেনোস, ঠিক আছে, মানে আগ্নেয়গিরির কাছাকাছি। কোনটা হতে পারে বলো? আগে এর আগের কোশ্চেন দিয়ে করলাম, কোনটা হবে? মেনলি প্লেট বাউন্ডারি, যেখানে আমাদের দুটো প্লেট আমাদের কি হচ্ছে, সীমানা যেখানে রয়েছে, তাদের যে সীমানা রয়েছে সেখানে আমরা দেখতে পাবো এটা। আবার যেখানে দেখতে পাবো প্লেট বাউন্ডারি, সীমানা, প্লেটের সীমানার কাছাকাছি অঞ্চলে, বুঝা গেল? হোয়াট ইজ এ সুনামি কজড বাই, সুনামি কিসের কারণে তৈরি হয়? দেখার তো কিছু নেই, তোমরা জানো যে মেনলি সিকুইক, মেনলি সিকুইকের ফলে কি হয়ে থাকে, তৈরি হয়ে থাকে সিকুইক। এই সিকুইক কথাটি প্রথম কে ব্যবহার করেছিল তোমরা কমেন্টে জানো, কারণ আমি এটা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি, ভূকম্পীয় তরঙ্গ এবং ভূমিকম্পের যে ক্লাসটা ফুল ডিটেলস সেখানে আলোচনা করা হয়েছে। এই সিকুইক মানে কি, সমুদ্রের তলে যদি কোনো আর্থকুইক হয়, বা যদি আমাদের সমুদ্রের তলের প্লেট যদি নড়াচড়া হয়, তো সেখানে আমাদের কি হবে না, সেই তার ফলে যে তরঙ্গটা সৃষ্টি হবে, তার ফলে কিন্তু কি হবে, সমুদ্রের একটা জল, প্রচুর পরিমাণে জল কিন্তু ঢেউয়ের আকারে সামনের দিকে চলে আসে, মানে উপকূলের দিকে চলে আসে। তাহলে কোনটা হবে? এই যে সমুদ্রের নিচে ভূমিকম্প দেওয়া আছে, ভারত থেকে বি, তাহলে হবে, ঠিক আছে, আন্ডার ওয়াটার আর্থকুইক, এর ফলেই কিন্তু আমরা মেইনলি দেখতে পাই, বুঝা গেল? নেক্সট কি বলছে, হুইচ লেয়ার অফ দ্য আর্থ ইজ রেসপন্সিবল ফর জেনারেটিং আর্থকুইক। এটা একটা বলতে পারো যে একটা কনফিউশন কোশ্চেন বলতে পারো, যে কোন রেসপন্সিবল বলছে। রেসপন্সিবল যদি বলে তাহলে সেখানে অনেকগুলো হবে, যেমন প্লেট যেখানে রয়েছে, প্লেট কোথায় ভাসছে, আমাদের মেইনলি আমাদের
গুরুমণ্ডলে যে অ্যাস্ট্রোস্ফিয়ার ঊর্ধ্ব গুরুমণ্ডল সেখানে ভাসছে, তাদের নড়াচড়ার ফলে আর্থকুইক হচ্ছে, তাহলে তুমি এখানে ঊর্ধ্ব গুরুমণ্ডলও বলতে পারো, ঠিক আছে। আবার আমাদের মেইনলি আর্থকুইকটা কোথায় হয়? ক্রাস্টে হয়, ক্রাস্টের জন্য হয়, ঠিক আছে। ক্রাস্টে আমাদের মেইনলি প্লেট গুলো রয়েছে, ক্রাস্টটাই অ্যাকচুয়ালি ক্রাস্ট যেটা সেটা প্লেট গুলোকেই বোঝায়, তো সেক্ষেত্রে ক্রাস্টও হতে পারে। তো এটা একটা কনফিউশন কোশ্চেন। তোমরা মেইনলি ক্রাস্টে করবে, তার কারণ হচ্ছে যে ক্রাস্টে তো আমরা মেইনলি এটা দেখতে পাই, কি বলে তোমার ওই ভূমিকম্পটা দেখতে পাই, এবং তার সঙ্গে আমরা মানে ভূত্বক বলতে অ্যাকচুয়ালি আমরা কি বলবো ওই শিলাগুলো কিন্তু বুঝি, মানে ওই প্লেট যেগুলো সেগুলো কিন্তু বুঝছি, তাহলে সেক্ষেত্রে ভূত্বকটাই তোমরা করবে, আকাশটাই করবে, এবং এখানে আমরা মেইনলি কি এটাই মেইনলি রেসপন্সিবল তুমি বলতে পারো, ঠিক আছে। এটাই মেইনলি রেসপন্সিবল, বুঝা গেল? এটাই ক্লাসটাই করবে তোমরা, ঠিক আছে। ওরা ঊর্ধ্ব গুরু আপার মেন্টাল যদি থাকতো তাহলে আপার মেন্টালটা করা চলতো, ঠিক আছে। যেহেতু আপার মেন্টাল শুধু মেন্টাল দেওয়া আছে, তো সেক্ষেত্রে করার দরকার নেই, ক্লাসটাই করবে এখানে, ঠিক আছে। নেক্সট কি বলছেন, the sudden release of energy that causes earthquakes is primarily due to, তাহলে sudden release হঠাৎ করে যদি কোনো এনার্জি রিলিজ করে যায়, শক্তি যদি রিলিজ করে যায়, শক্তি যদি মুক্তি ঘটে, যেটার ফলে আর্থকুইক হচ্ছে, এটা কোন কারণে হতে পারে? কোন কারণে হঠাৎ করে মুক্তি ঘটবে? কোন কারণে হবে? ভলকানিক গ্যাস প্রেসার, এটা হতে পারে, এটা মনে হচ্ছে হতে পারে, নাও হতে পারে। কোন ক্ষেত্রে হতে পারে বিল্ড আপ অফ স্ট্রেস অ্যালং ফল্ট, চেঞ্জেস ইন অ্যাটমসফিয়ারিক প্রেসার আর ওশিয়ান কারেন্ট। বাংলাটা দেখে নাও, আগ্নেয়গিরি গ্যাসের চাপ, ঠিক আছে, ফল্টের বরাবর চাপের বৃদ্ধি, বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন, সমুদ্র স্রোত এবং বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন দুটো তো হবেই না, ঠিক আছে। তাহলে কোন দুটো হতে পারে? এই দুটোর মধ্যে একটা হতে পারে। তার মধ্যে সব থেকে বেশি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? যে ফল্ট বরাবর চাপের বৃদ্ধি, মানে বিল্ড আপ অফ স্ট্রেস এবং ফল্ট, একটা ক্র্যাক তৈরি হয়েছে, একটা ত্রুটি তৈরি হয়েছে, সেখানে যদি একটা চাপ তৈরি হয়, একটা স্ট্রেস, একটা পীড়ন তৈরি হয়, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু আমাদের কিন্তু সাডেন রিলিজ করে যেতে পারে এনার্জি, এবং তার ফলে আর্থকুইক কিন্তু হতে পারে, ঠিক আছে। হঠাৎ করে তোমার সেই জায়গাটা হয়তো প্রচুর পরিমাণে ফাটল হয়ে গেল, ঠিক আছে, বা কোনো কারণে বড় কোনো ফল্ট হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু দেখতে পাবো, আর্থকুইক কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট হোয়ার এন আর্থকুইক ক্যান অরিজিনেট, কোথায় আমাদের কি হতে পারে? আমাদের বলছে সবচেয়ে গভীর উৎপন্ন হতে পারে। এখানে বলেনি যে এভারেজ বা গড় বা কিছু এরকম বলেনি, কত কিমি কত গভীরতা পর্যন্ত তৈরি হতে পারে। দেখো মেইনলি আমরা জানি যে 16 কিলোমিটার আমাদের এভারেজ হয়, 16 কিলোমিটার গভীরে এভারেজ হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যত ভূমিকম্প দেখতে পাই সেগুলো 16 কিলোমিটার উইদিন 16 কিলোমিটারের মধ্যে দেখতে পাই আমরা তার উৎসটা বা ফোকাসটা। কিন্তু আমাদের কত গভীর হতে পারে? দেখো আমাদের যে প্লেট গুলো একদম নিচে রয়েছে, সেই প্লেট গুলো তো আমাদের হতে পারে কোনো সাবডাকশন যদি জোন হয়, যেখানে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, সেই সাবডাকশন জোন বরাবর কিন্তু সাবডাকশন জোনটা নিচে রয়েছে, যেটা বেনিয়ক অঞ্চল বলে থাকি, অধোগমন অঞ্চল বলে থাকি, সেটা অনেক গভীরে রয়েছে। তাহলে আমাদের মেইনলি এখানে তুমি লিখতে পারো যে এটা 700 কিলোমিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 700 কিলোমিটার গভীরতা পর্যন্ত, যেখানে আমরা এই ধরনের অধোগমন যে অঞ্চল রয়েছে, এখানে আমরা কিন্তু কি হতে পারি? আমরা দেখতে পারি, ঠিক আছে, মাথায় রাখতে হবে, বুঝা গেল? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 700 মিটার করে দেবে। নেক্সট কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ সেসমিক ওয়েভ? পি এস এল, এই তিনটা তো বটে অবশ্যই আমরা জানি। পি এবং এস হচ্ছে আমাদের বডি ওয়েভ, এলটা হচ্ছে আমাদের কি? এলটা হচ্ছে আমাদের সারফেস ওয়েভ, বা যেটাকে আমরা পৃষ্ঠ তরঙ্গ বলি। আর টি ওয়েভ বলে কোনো ওয়েভ নেই, তাহলে সেক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে, সিম্পল জিনিস। এর ফোর্স অফ কি কি বলছে দেখো, বাংলাটা ইংলিশে করে দেখো, এ লার্জ আর্থকুইক দ্যাট প্রিসিডস দ্য মেইন শক, তাহলে সেক্ষেত্রে কি বলছে না, আমাদের একটা বলছে বড় আর্থকুইক, যেটা কি করছে না, আমাদের মূল ভূমিকম্পের আগে আসছে, মূল ভূমিকম্পের আগে, তাহলে এটা হচ্ছে মূল ভূমিকম্পের আগে। এই স্মল আর্থকুইক দ্যাট প্রিসিডস দ্য মেইন শক, ঠিক আছে, দুটো একই না, স্মল, এটা স্মল বলছে, ঠিক আছে, এটা ছোট ভূমিকম্প হবে বলছে। আচ্ছা, স্মল আর্থকুইক দ্যাট ফলোজ দ্য মেইন শক, তার মানে কি মেইন শকের পরে হচ্ছে, আর দ্য মেইন আর্থকুইক ইটসেলফ, তাহলে কি বলছে ভালো করে বুঝে নাও। একটা বড় ভূমিকম্প হবে তখন না, আমাদের মূল যে ভূমিকম্পটা হওয়ার আগে। আচ্ছা, এ স্মল আর্থকুইক দ্যাট প্রিসিড দ্য মেইন শক, তাহলে এখানে কি হবে না, কিছু ছোট ছোট ভূমিকম্প হবে, একটা ছোট ভূমিকম্প হবে, যেটা আমাদের মূল ভূমিকম্পের আগে, ঠিক আছে, ছোট ভূমিকম্প এটা। স্মল আর্থকুইক দ্যাট ফলোজ দ্য মেইন শক, এটা বলছে যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে কিছু ভূমিকম্প হবে, আর যেটা ভূমিকম্প হচ্ছে সেটাকে আমরা বলছি ফোরশক। তাহলে কোনটা হবে? এখানে আমাদের মেইনলি যেটা হবে সেটা হচ্ছে যে এই যে স্মল আর্থকুইক, কি বলছে, সরি, স্মল আর্থকুইক যেটা হচ্ছে কি না, যেটা হবে আমাদের আগে, যেটা আমাদের দেখতে পাবো আমরা, ঠিক আছে। তাহলে এখানে কোনটা রয়েছে আমাদের 17টা আমাদের মেইনলি যেটা হচ্ছে স্মল আর্থকুইক দ্যাট প্রিসিড দ্য মেইন শক, মানে যেটা আমরা কি দেখতে পাবো, মূল ভূমিকম্পের আগে দেখতে পাবো, এবং সেটা ছোট ছোট ভূমিকম্প, একটা ছোট ভূমিকম্প নয়, এটা ভুল দেওয়া আছে, কিছু ছোট 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 ভূমিকম্প দেখতে পাই একটা মূল ভূমিকম্প বা বড় ভূমিকম্প হওয়ার আগে, বুঝা গেল? তো সেটাকে আমরা কি বলছি, আমরা সেটাকে বলছি যে এটা হচ্ছে আমাদের কি ফোর শক, ঠিক আছে। এর সঙ্গে একটা আছে আফটার শক, ঠিক আছে,
এই যে দেওয়া আছে আফটারশক এর পরে মানে একটা বড় ভূমিকম্প হয়ে গেল, তারপরে আরো কিছু কিছু ছোট 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 ভূমিকম্প অনেক সময় ঘটতে পারে। তো সেটাকে আমরা কি বলবো, আফটারশক। তাহলে দেখো মানে কোনটা রয়েছে, ছোট ভূমিকম্প যা মূল ভূমিকম্পের পরে আসে, মানে সিয়েরটা হবে। একটি ছোট ভূমিকম্প না, কিছু ছোট ছোট ভূমিকম্প হয় মূল ভূমিকম্পের পরে আসবে, মানে সিয়েরটা। স্মলার আর্থকুইক দ্যাট ফলোজ দ্য মেইন শক, মেইন শকের পরে হবে এটা, তখন তাকে আমরা কি বলবো, আফটারশক। আফটার কথাটা আছে মানে পরে, বুঝা গেল কি বললাম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে, 19টা কি বলছে, দ্য রিং অফ ফায়ার, ঠিক আছে, ইজ এ মেজর এরিয়া অফ আর্থকুইকস এন্ড ভলকেনোস অ্যারাউন্ড লোকেটেড অ্যারাউন্ড। এটা তো আমরা জানি যে আমাদের মেইনলি প্যাসিফিক যে ওশিয়ান রয়েছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, বাংলায় আমরা বলি, ঠিক আছে, মেঘলা মানে কমল বন্ধনের মতো ঘিরে রয়েছে। আগ্নেয়গিরি থেকে শুরু করে মানে আগ্নেয়গিরি গুলো রয়েছে সেটা তো আমরা জানি, এবং তার সঙ্গে প্লেট বাউন্ডারি রয়েছে ওখানে আমাদের, ঠিক আছে। প্লেট বাউন্ডারি আমরা মেইনলি অভিসারী পাচ্ছি মানে আমরা দেখতে পাই ওই প্যাসিফিক ওশিয়ান বরাবর ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। তো তার ফলে কি হয়েছে না, আমাদের কিন্তু ওখানে প্রচন্ড আর্থকুইক প্রন এরিয়া এবং ভলকানোস প্রন এরিয়া, ঠিক আছে। তবে আমরা তো একটা জিনিস জানি যে ভলকানো যদি হয় সেখানে আর্থকুইকটা মানে এর মানে একটা প্রভাব বলতে পারি আমরা, যে ভলকানোজের ফলে বা ভলকানিজম যখন হচ্ছে উৎপাদ হচ্ছে তার ফলেও ভূমিকম্প হতে পারে। আবার ভূমিকম্প হওয়ার ফলেও কিন্তু অনেক সময় কি হতে পারে, আমাদের মানে অগ্ন্যুৎপাত বা অগ্নুৎপাত কিন্তু হতে পারে, ঠিক আছে। মানে দুটোই একজনের অপরের কারণ এবং ফলাফল, ঠিক আছে, মাথায় রাখতে হবে। Which type of building is generally more resistant to earthquake damage? ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কি বলছে না, কোন ধরনের বিল্ডিং গুলো মেনলি খুব বেশি রেসিস্ট্যান্ট হয়, ভূমিকম্পের ক্ষতির বিরুদ্ধে বেশি প্রতিরোধী, মানে ভূমিকম্পের ফলে খুব একটা ক্ষতি হয় না যেসব বিল্ডিং গুলো। কোন বিল্ডিং গুলো হবে, ব্রিক স্ট্রাকচার না, ইটের কাঠামো তো হবে না, উড স্ট্রাকচার কিছুটা বটে, রেনফোর্সড কংক্রিট স্ট্রাকচার এবং আনরেনফোর্সড মেসনারি, ঠিক আছে। তাহলে কোনটা হবে এখানে, এখানে মেনলি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের রেনফোর্স কংক্রিট স্ট্রাকচার। এই রেনফোর্স কংক্রিট স্ট্রাকচারটা কি রকম না, এটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা কি হয়, যেটা প্রচন্ড নমনীয় হয়, ভূমিকম্পের ক্ষেত্রে অনেকটা কি ফ্লেক্সিবল হয়, ঠিক আছে। এবং কি করে, ওই ভূমিকম্পের ফলে যে সেসমিক এনার্জি গুলো রিলিজ হচ্ছে না, মানে পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, এইগুলোকে সে কিন্তু কি করতে পারে, সে কিন্তু আমাদের অ্যাবজর্ব করে নিতে পারে, মানে সেগুলো সে কিন্তু শোষণ করতে সে কিন্তু পেরে যায়, ঠিক আছে। যার ফলে কি হয়, যার ফলে এমন ভাবে এটাকে ডিজাইন করা রয়েছে যে আমাদের সাধারণ ওই কি বলে তোমার কংক্রিট যে ব্যাপারগুলো রয়েছে বা ব্রিক, এইগুলোর তুলনায় কিন্তু আমাদের কিন্তু এটা অনেক বেশি কি হয় না, আমাদের কিন্তু ভূমিকম্পের ফলে মানে ভূমিকম্পের ক্ষতির থেকে রক্ষা করে। মানে এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারটা ভূমিকম্প হলেও ভূমিকম্পটাকে প্রতিরোধ করতে পারে, মানে ভূমিকম্পের যে ওয়েভ, সে ওয়েভ বা তরঙ্গকে সে কিন্তু অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। যার ফলে কিন্তু সুবিধা হয়, এটা রেইনফোর্স কংক্রিট স্ট্রাকচার, মাথায় রাখবে। The measurement of earthquake strength based on the amount of energy released is called, কি বলা হচ্ছে, যে মূল শক্তির পরিমাণের উপর ভিত্তি করে ভূমিকম্পের শক্তির পরিমাণকে কি বলা হয়। The measurement of earthquake strength based on the amount of energy released, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, মেজারমেন্ট অফ আর্থকুইক স্ট্রেংথ বেসড অন দ্য অ্যামাউন্ট অফ, মানে কতটা এনার্জি রিলিজ করছে তার উপরে বেস করে আমাদের আর্থকুইকের মেজারমেন্ট, আর্থকুইকের যে শক্তি সেটাকে মেজারমেন্ট করা হয়, এটা কি বলা হয়, অ্যাকচুয়ালি এটা কি বলা হয়, এটা মাথায় রাখবে। একটু আগেই বললাম যে ম্যাগনিটিউড, একটু আগে বললাম না যে আমাদের আর্থকুইকের শক্তি কতটা, তার স্ট্রেংথ কতটা, সেটা আমাদের নির্ণয় করা হচ্ছে কিসের ভিত্তিতে না, কতটা এনার্জি বেসড অন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ, কতটা এনার্জি রিলিজ করেছে তার ভিত্তিতে, কতটা এনার্জি রিলিজ করেছে তার ভিত্তিতে এটা দেখা হচ্ছে যে আর্থকুইকটা কতটা শক্তি থাকতে পারে। কতটা ক্ষতি করলো সেটা বড় কথা নয়, বা কতটা ক্ষতি করবে সেটা বড় কথা নয়, কতটা শক্তি তার মধ্যে রয়েছে সেটা আমাদের নির্ণয় করা হচ্ছে কিসের ভিত্তিতে না, কতটা সে এনার্জি রিলিজ করছে। সেটা ম্যাগনিটিউড বা মাত্রা, যেটা আমরা কি করে থাকি, রিক্টার স্কেল বা মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল এমএমএস, তার মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি, বুঝা গেল। আচ্ছা নেক্সট হচ্ছে 22, দ্য প্রসেস বাই হুইচ স্যাচুরেটেড গ্রানুলার মেটেরিয়াল, ঠিক আছে, লাইক স্যান্ড এন্ড সিল্ট or silt temporarily loses its strength and acts as a liquid during an earthquake is called, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন একই সঙ্গে, ঠিক আছে, মাথায় রাখবে এটা। কি বলা হচ্ছে যে আমাদের ভূমিকম্পের সময় যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত দানাদার পদার্থ কোনগুলো রয়েছে, আমাদের বালি বা পলি সাময়িকভাবে তার শক্তি হারে এবং তরল হিসেবে কাজ করে, এটা মানে কি বলবো, এটা লিকুইড হিসেবে কাজ করে বা একটা বলতে পারো যে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, এই বালি এবং পলিটা একটা সময় ভূমিকম্পের সময়, ঠিক আছে। মানে এটা কি বলা হয়, এটাকে আমরা কি বলবো, তো মাথায় রাখবে এটাকে আমাদের বলা হয় লিকুইফ্যাকশন, ঠিক আছে। কি বলা হয়, এটাকে বলা হয় লিকুইফ্যাকশন বলা হয় বা তরলীকরণ বলা হয় থাকে, ঠিক আছে। ওই প্রক্রিয়াটাকেই তরলীকরণ বলা হয়। মানে ভূমিকম্পের সময় অ্যাজ এ কি করবে, তারা তো এমনিতে স্যান্ড বালি বা পলি বলতে পারে, এমনিতে নর্মাল তো সূক্ষ্ম দানাদার পদার্থ, বালিটা যদিও স্থূল গঠন, মোটা গঠনের, তাও সেটা কি করে না, আমাদের কিন্তু নিজস্বতা, ঠিক আছে, সেটা কিন্তু হারিয়ে ফেলে, মানে নিজের শক্তি সেটা হারায় এবং সেটা লিকুইড হিসেবে কাজ করে, ঠিক আছে, বা লুব্রিকেন্ট হিসেবে, পিচ্ছিল পদার্থ হিসেবে কাজ করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় লিকুইফ্যাকশন, ঠিক আছে, মাথায় রাখবে। Which term describe the breaking of rocks along a fault during an earthquake, তাহলে সেক্ষেত্রে
কোন টার্মটা ব্যবহার করা হয়, ঠিক আছে? ব্রেকিং অফ রক, একটা শিলাকে ভাঙনের পরে কি আমাদের ফল্ট বরাবর, একটা আর্থকুইকের সময় ফল্ট বরাবর বা ত্রুটি বরাবর যে রক বা শিলা ভেঙে যাচ্ছে সেটাকে কি দ্বারা বোঝানো হয়, ঠিক আছে? এখানে ফোল্ডিং তো হবে না, টিল্টিং মানে হেলে যাওয়া হবে না, ইরোশন হবে না, কোনটা হবে? রূপচার হবে, ঠিক আছে? এক্ষেত্রে হবে ফাটল, বাংলা তো ফাটল, ফাটল এটাই হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে 24 কি বলছে না আমাদের দ্য আর্থ আউটার মোস্ট লেয়ার কম্পোজড অফ রিজিড প্লেটস, তাহলে শক্ত প্লেট দ্বারা গঠিত রিজিড প্লেট, ঠিক আছে, ইজ নোন অ্যাজ কি আমাদের বাইরের যে স্তরটা কি একদম আমরা তো পড়েছি পৃথিবীর অভ্যন্তর ভাগটা পড়েছি না, সেখানে কি হয়েছে, সেখানে আমাদের একদম বাইরের যে স্তরটা একদম যে রিজিড যে স্তর বা যে শক্ত স্তর সেটা কি বলা হয়, সেটাকে বলা হয় আমাদের লিথোস্ফিয়ার। এটা কি বলা হয়, লিথোস্ফিয়ার বলা হয় থাকে, এটাকে আমরা লিথোস্ফিয়ার বলে থাকি, তাই তো? লিথোস্ফিয়ার বলে থাকি বাইরের যে স্তরটা একদম লিথোস্ফিয়ার, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে বাইরের যে স্তরটা, যদিও এটা শুধুমাত্র ভূত্বক নয়, ভূত্বকের সঙ্গে ঊর্ধ্ব গুরুমণ্ডল, ঠিক আছে, ঊর্ধ্ব গুরুমণ্ডলের একটু পার্ট নিয়ে কিন্তু আমাদের গঠিত লিথোস্ফিয়ার, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাউন্ডারি বিটুইন টু টেকটনিক প্লেটস, ঠিক আছে? তাহলে আমাদের কি হচ্ছে না আমাদের দুটো টেকটনিক প্লেটের বাউন্ডারি কি বলা হচ্ছে, ঠিক আছে? দুটো টেকটনিক প্লেটের বাউন্ডারিকে আমাদের কি বলা হচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে আমাদের হোয়াট ইজ দ্য নেম। আর এখানে বলে দিই যে আমাদের এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, তাহলে আমাদের কি আছে না আমাদের এক সেকেন্ড, হ্যাঁ, আমাদের এখানে একটা জিনিস বলে যেটা ক্লিয়ার করে দিই যে অ্যাস্টেনোস্ফিয়ারটা আমরা জানি যে কোথায় রয়েছে, আমাদের মেইনলি ঊর্ধ্ব গুরুমণ্ডলে আমরা দেখতে পাই, ঠিক আছে? এছাড়া আমরা মেসোস্ফিয়ার কোনটাকে বলি, মেসোস্ফিয়ার গুরুমণ্ডলকেও বলা হয়, আবার স্পেসিফিকলি লোয়ার মেন্টাল যেটা মানে আমাদের নিম্ন গুরুমণ্ডল সেটাকেও বলা হয় থাকে। বেরিস্ফিয়ার কোনটা, বেরিস্ফিয়ারের ক্ষেত্রে একটু কনফিউশন রয়েছে, বিভিন্ন রকম দেওয়া রয়েছে, যদিও বেরিস্ফিয়ার বলতে ভারী জায়গাটাকে বোঝানো হয়, সব থেকে ভারী জায়গাটা, ভারী বস্তু দ্বারা তৈরি। আমরা মেইনলি কেন্দ্রমণ্ডলটাকে বুঝিয়ে থাকি, ঠিক আছে, কোর যেটা আমাদের কেন্দ্রমণ্ডল একদম কোর সেটাকেই বুঝিয়ে থাকি, অনেকবার আবার কি থাকে গুরুমণ্ডল দেওয়া থাকে, ঠিক আছে? সেটা তোমরা ক্রস চেক করে নেবে। আচ্ছা, নেক্সট কি রয়েছে আমাদের বাউন্ডারি বিটুইন টু টেকটনিক প্লেট, দুটো টেকটনিক প্লেটের মধ্যে আমাদের হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাউন্ডারি, বাউন্ডারিটার নাম কি দুটো টেকটনিক মাঝে, দুটো টেকটনিকের মাঝে আমাদের মেইনলি বাউন্ডারিটি কি হয়, অনেকগুলো হতে পারে, ঠিক আছে, দুটো বাউন্ডারির মাঝে তো ফল্টও তো হয়, আবার অনেক ক্ষেত্রে সমুদ্র খাতও তো তৈরি হয়, ট্রেঞ্চও হয়, ঠিক আছে? তো দুটো এখানে কোশ্চেনটা যাই হোক, এখানে যেহেতু দুটো বাউন্ডারি বলেছে, বাউন্ডারি বিটুইন টু টেকটনিক প্লেট আমরা ফলটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করবো, ঠিক আছে? আমরা মেইনলি ফলটাই করবো, বুঝতে পারলে, ফলটাই করবো, ঠিক আছে? তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাবে এটা, হ্যাঁ? হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস এ নরমাল ফল্ট, কোনটাকে নরমাল ফল্ট বলে, যদি এটা ফল্টের কোশ্চেন তাহলে এখানে বলে দিচ্ছি। নরমাল ফল্ট বলতে আমরা কি বুঝি, আমরা ফল্ট যখন পড়াবো বা ফল্টের ফুল ডিটেলস এর ক্লাস দেবো তখন বুঝতে পারবে যে নরমাল ফল্ট বলতে আমরা কি বুঝবো। নরমাল ফল্ট বলতে আমরা যেটা বুঝি যে আমাদের হ্যাঙ্গিং ওয়াল যেটা, ঠিক আছে, যেটা আমাদের হ্যাঙ্গিং ওয়াল বা যেটা ঝুলন্ত উপত্যকা আমরা বলে থাকি, ঠিক আছে, ঝুলন্ত দেওয়াল বলে থাকি, উপত্যকা বলা ভুল হবে, ঝুলন্ত দেওয়াল, সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু নিচে বসে যায় কার তুলনায়, এটা ফুট ওয়ালের তুলনায়, ঠিক আছে? এটা আমাদের ফুট ওয়াল রয়েছে, সেই ফুট ওয়ালটা আমাদের কি থাকে, উপরে থাকে, আর আমাদের যেটা ঝুলন্ত বা হ্যাঙ্গিং ওয়াল যেটা সেটা কিন্তু আমাদের কি হয় না, আমাদের কিন্তু নিচে বসে যায়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, কোনটা হবে, এইটা হবে। হ্যাঙ্গিং ওয়াল মুভস ডাউন রিলেটিভ টু দ্য ফুট ওয়াল, ফুট ওয়ালের তুলনায় কিন্তু আপনি কিভাবে হ্যাঙ্গিং ওয়ালটা নিচে বসে যায়, বুঝা গেল? এটা মাথায় রাখতে হবে, বিয়েরটা হবে। রিভার্স ফল কোনটা, রিভার্স ফল আমাদের কস্ট বাই, রিভার্স ফল কস্ট বাই কিসের কারণে তৈরি হতে পারে রিভার্স ফল, ঠিক আছে? আমরা এটা বারবার পড়ে এসেছি যে রিভার্স ফল একমাত্র তৈরি হয় কম্প্রেশনাল ফোর্স, ঠিক আছে? একটা ফল্ট তৈরি হয়েছে, দুদিক থেকে যদি আমাদের চাপ আসে তাহলে কি হবে, অনেক সময় কি হয় আমাদের একটা স্তর উপরে উঠে চলে যায়, ঠিক আছে? এটাকে আমরা রিভার্স ফল বলবো, তার আরো বিভিন্ন কারণ রয়েছে, পরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? কম্প্রেশনাল ফোর্সের ফলে মানে দুদিক থেকে আমাদের যে প্রেসার বল বলতে পারো বা দুদিক থেকে সংকোচন বল সংনমন বলের ফলে কিন্তু রিভার্স ফল বা একটা বিপরীত যদি তৈরি হতে পারে, ঠিক আছে? মাথায় রাখবে এটা। নেক্সট হচ্ছে স্ট্রাইক ডিপ ফল্ট ইজ ক্যারেক্টারাইজড বাই, তাহলে স্ট্রাইক ডিপ ফল্ট বলতে আমরা কোনটাকে বুঝবো অ্যাকচুয়ালি, আমরা স্ট্রাইক ডিপ ফল্ট ক্যারেক্টারাইজড বাই কি বলছে না আমাদের কোনটা হবে এখানে, এখানে মেইনলি আমাদের যেটা যে কারণে হয় বা যেটার জন্য হবে আমরা দেখতে পাবো, সে দ্বারা বুঝতে পারবো, আমরা মেইনলি এটাকে বুঝতে পারবো কোনো যদি হরাইজন্টাল মুভমেন্ট হয়, ঠিক আছে? যদি হরাইজন্টাল মুভমেন্ট হয়, অনুভূমিকভাবে যদি মুভমেন্টটা হয় অনুভূমিকভাবে, তখন আমরা কি দেখতে পাই, আমরা কিন্তু স্ট্রাইক স্লিপ ফল্ট দেখতে পাই, ঠিক আছে? এখানে অতটা বোঝানো যাবে না, তোমরা ফল্টের ক্লাসটা করলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখো। The point within the earth where an earthquake rupture initiates is what, তাহলে কোনখানে আমাদের কি হচ্ছে না আমাদের পৃথিবীর মধ্যে যে বিন্দু থেকে একটি ভূমিকম্পের ফাটল শুরু হচ্ছে, মানে যেখানে আমাদের ভূমিকম্পটা তৈরি হচ্ছে, সেটা কি বলা হয়, ফোকাস বলা হয়, বা এটা অনেক সময় হাইপোসেন্টার বলা হয় থাকে, ঠিক আছে? হাইপোসেন্টার বলা হয় থাকে, ফোকাস যেটাকে আমরা বলি, বুঝা গেল? মাথায় রাখতে হবে। হুইচ কন্টিনেন্ট এক্সপেরিয়েন্সেস দ্য ফিউয়েস্ট আর্থকুইক, খুব কম আর্থকুইক হয় কোথায়, আন্টার্কটিকা, আন্টার্কটিকা খুব কম আর্থকুইক আমরা দেখতে পাবো, মাথায় রাখবে এটা, ঠিক আছে? খুব কম আর্থকুইক আমরা দেখতে পাবো, কারণ কি হয় না আমাদের মেইনলি কি হয় না এই আন্টার্কটিকাটা আমরা দেখতে পাই যে
এটা অ্যাকচুয়ালি অবস্থান করছে একটা বিশাল বড় টেকটনিক প্লেটের মধ্যে, ঠিক আছে, মানে বিশাল বড় টেকটনিক প্লেটের মাঝে অবস্থান করছে, যার ফলে এটা সক্রিয় বা যে অ্যাক্টিভ প্লেট গুলো রয়েছে বা প্লেট বাউন্ডারি গুলো রয়েছে তার থেকে একটা দূরে অবস্থান করছে, যার ফলে দেখতে পাওয়া যায় যে আন্টার্কটিকাতে খুব কম ভূমিকম্প হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সিসমিক গ্যাপ। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। সিসমিক গ্যাপ অ্যাকচুয়ালি কি, বা ভূমিকম্পের ছেদ বলা হয় বাংলায়। মানে আমাদের এটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে একটা জায়গায় ভূমিকম্প হলো, দিয়ে দীর্ঘকাল ভূমিকম্প হলো না, নেক্সট আবার একটা ভূমিকম্প হলো অনেকদিন পর, তাহলে এই যে টাইম ডিউরেশনটা, একটা ভূমিকম্প হওয়ার পরে আরেকটা ভূমিকম্প হওয়ার যে টাইম ডিউরেশনটা, এটাকে আমরা কি বলে থাকি, সিসমিক গ্যাপ বলে থাকি, ঠিক আছে। তো এখানে কি হবে উত্তরটা, একটি ফল্টের বরাবর একটি এলাকা যেখানে দীর্ঘ সময় ধরে ভূমিকম্প হয়নি, এটাই আমাদের দেখা যাবে, মানে একটা এরিয়া, ঠিক আছে, একটি ফল্ট বরাবর একটি এলাকা, an area along a fault that has not had an earthquake for a long time। যদিও এখানে অপশনটা এরকম দেওয়া আছে, কিন্তু আমি তোমাকে বললাম ব্যাপারটা কি, যে একটা জায়গায় ভূমিকম্প হয়েছে, দীর্ঘদিন ভূমিকম্প সেখানে হয়নি, যে আবার একটা ভূমিকম্প হলো, তাহলে এই যে একটা দীর্ঘদিনের একটা ছেদ বা একটা দীর্ঘদিনের যে গ্যাপ, এই গ্যাপটাকে বা টাইম গ্যাপ, এটাকেই বলছে আমরা সিসমিক গ্যাপ। বোঝা গেল? The study of ancient earthquake is known as, খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা, এটা দাঁড় দিয়ে রাখো, যে এনশিয়েন্ট টাইমে বা এনশিয়েন্ট আর্থকুইক গুলোকে স্টাডি করা, মানে আগে আর্থকুইক হয়েছে, এনশিয়েন্ট টাইমে নয়, আগে আর্থকুইক কোনো হয়েছে অনেক প্রাচীন, সেই সময়ে আমাদের অধ্যয়ন করাটাকে কি বলা হয়, ঠিক আছে। যখন দেখবে এরকম প্রাচীন কিছু অধ্যয়ন করা হচ্ছে, তখন এই কথাটা মনে রাখবে যে পেলিও কথাটা আসবে। পেলিও কথাটা আসবে, দেখো দুটোর মধ্যে রয়েছে এ এবং বি। আর আর্থকুইক কার সঙ্গে যুক্ত, সিসমোলজি, সেক্ষেত্রে আমাদের কি হবে, পেলিও সিসমোলজি হবে। পেলিও সিসমোলজি, আমাদের প্রাচীন যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলো আমাদের কিন্তু আমাদের এখানে এইগুলোর মাধ্যমে রিকনস্ট্রাক্ট করা হয়, মানে পুরোনো কি ভূমিকম্প হয়েছে, কেন হয়েছে, এইসব জিনিসগুলোকে, কারণগুলোকে শনাক্ত করা, এই জিনিসগুলোকে কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ টাইপ অফ সারফেস সয়েল কজ দ্য মোস্ট ড্যামেজ ডিউরিং আর্থকুইক, ঠিক আছে। এখানে কোন আর্থকুইকটা সবথেকে বেশি ড্যামেজ করে থাকে, সবথেকে বেশি ড্যামেজ করে থাকে। মাথায় রাখবে যে আমাদের মেইনলি ড্যামেজ যেটা করে, যদি শক্তি বলে তাহলে কি হবে, শক্তি সবথেকে বেশি, গতিবেগও সবথেকে বেশি, কিন্তু ড্যামেজ খুব একটা আমাদের করতে পারে না, ক্ষতি করতে পারে না। তার কারণ হচ্ছে পি এবং এস ওয়েভ হচ্ছে দুটোই ভূ অভ্যন্তরের ভেতরে থাকে, দেহ তরঙ্গ। কোন দুটো আমাদের বাইরে থাকে, লাভ ওয়েভ এবং আমাদের হচ্ছে রেলে ওয়েভ, ঠিক আছে। তার মধ্যে যদি বলে সব থেকে যে ধ্বংসাত্মক বা সব থেকে ক্ষতি যেটা করে, সেটা মাথায় রাখবে কোনটা, লাভ ওয়েভ বা এল ওয়েভ। এল ওয়েভ হচ্ছে এমন একটা তরঙ্গ, যে তরঙ্গটা আমাদের কি করে, যে তরঙ্গটা আমাদের ভূপৃষ্ঠে খুব বেশি পরিমাণে আমাদের ক্ষতি করে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তবে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক বই দেবে রেলে তরঙ্গ দেওয়া থাকতে পারে, তো রেলে তরঙ্গের থেকেও কিন্তু লাভ তরঙ্গটা কিন্তু বেশি ডিস্ট্রাকটিভ, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই লাভ তরঙ্গ কিন্তু প্রচুর বিল্ডিং ভেঙে দিতে পারে, ঠিক আছে, বা জীবন সম্পত্তির ক্ষতি করে থাকে, মাথায় রাখবে। The Marshall intensity scale is based on, কিসের উপরে বেস্ট করে হয়েছে, আমি আগেই এটা বলে দিলাম কোশ্চেনটা, যদিও তোমরা দেখে নাও। এটা হচ্ছে কোনটা হবে বলো, এটা হচ্ছে মেইনলি এফেক্ট এবং ড্যামেজ। এফেক্ট এবং ড্যামেজ কতটা হচ্ছে তার ভিত্তিতে, মানে ধরো একটা জায়গায় ভূমিকম্পটা হলো, কতটা ক্ষতি হলো, কতটা ক্ষয়ক্ষতি হলো, কতটা প্রভাব বিস্তার করলো, তারপরে কি করা হয়, তার কিন্তু মার্কিং করা হয় 1 থেকে আমাদের এক্স আই, মানে এক্স ডবল আই, সরি এক্স ডবল আই, 1 থেকে 12, 1 থেকে 12 পর্যন্ত কোন ঘরে হবে, 1 মানে একদম কম, 2 মানে তার থেকে বেশি, 3 মানে তার থেকে বেশি, এরকম ভাবে মার্কিং করা হয়। কতটা ক্ষয়ক্ষতি হলো তার একটা লিস্ট রয়েছে, কতটা ক্ষয় হলে কোন শ্রেণীর আন্ডারে বা কোন ক্লাসের আন্ডারে আসবে 1 থেকে 12-র মধ্যে, ঠিক আছে। তাহলে আগে দেখা হলো যে কতটা প্রভাব বিস্তার করেছে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে মার্শাল স্কেলে বলা হয় যে এটা হচ্ছে এত ভূমিকম্প, এটা 2 মার্শাল স্কেলে ভূমিকম্প বা 3 মার্শাল স্কেলে ভূমিকম্প বলা হয় থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি রয়েছে, নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা মিস করে গেলাম, না মিস করিনি, ঠিক আছে। 29 নাম্বার কি বলছে, দ্য রিক্টার স্কেল is a logarithmic scale, meaning an increase of 1 unit represent a dash time increase the amplitude of seismic wave। আমরা আগেই জানি, আমরা পড়িয়েছি রিক্টার স্কেল একটি logarithmic স্কেল, আমরা জানি logarithmic স্কেল মানে log 10 ওয়াইজ হয়ে থাকে, এর যার অর্থ ইউনিটের বৃদ্ধি সিসমিক তরঙ্গের প্রশস্ততায় ড্যাশ গুণ বৃদ্ধি নির্দেশ করে। তাহলে আমাদের যদি একটা বৃদ্ধি, আমি বারবার আগের দিন উদাহরণ দিয়ে বলেছি যে রিক্টার স্কেলে 1, রিক্টার স্কেলে 2, রিক্টার স্কেলে 3, রিক্টার স্কেলে 4, এই যে চেঞ্জটা হচ্ছে, এর ফলে আমাদের পাওয়ার কতটা চেঞ্জ হবে, মানে কতটা শক্তির ইনক্রিজ হবে। মিনিমাম অ্যান ইনক্রিজ অফ 1 ইউনিট রিপ্রেজেন্ট ড্যাশ টাইম ইনক্রিজ অফ অ্যামপ্লিটিউড, মানে কতটা ম্যাগনিটিউড বা কতটা আমাদের বলতে পারো যে মাত্রা, যেটা সেই মাত্রাটা কতটা পরিমাণে আমাদের কি হবে, আমাদের চেঞ্জ হবে যদি একটা ঘর চেঞ্জ হয়, 1 ইউনিট যদি চেঞ্জ হয়। তাহলে মাথায় রাখবে, আমি বলেছিলাম যে 10 এর পাওয়ার দ্বারা করবে এটা। তাহলে 1 এর থেকে 2 মানে কি, এক ঘরের গ্যাপ, তার মানে 10 টু দি পাওয়ার 1। তাহলে 1 এর শক্তি যা, 2 এর শক্তি তার থেকে 10 গুণ। আচ্ছা, 2 এর থেকে 3 এর শক্তির গ্যাপ কত, 1 এর গ্যাপ, তার মানে কি এটাও কিন্তু কি হবে, একই হবে। কিন্তু তোমাকে যদি বলি যে 1 এর থেকে 3 এর শক্তি কতটা, কোথাও এক রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে, কোথাও 3 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে, দুটোর মধ্যে শক্তির পার্থক্য কত, এখানে যদি 2 ইউনিট হয়ে গেছে, তার মানে কি হবে, তার মানে 10 টু দি পাওয়ার 10 স্কয়ার, তার মানে 100, তার মানে 1 এর থেকে 3 100 গুণ বেশি শক্তিশালী। 1 এর থেকে 4 কত হবে,
3 কিউব, কারণ কি 3 ঘরের গ্যাপ রয়েছে, 1 পর 2 3 4 3 ঘরের গ্যাপ রয়েছে, 10 কিউব মানে 1000 গুণ। তাহলে 1 ভূমিকম্প আর 4 ভূমিকম্পের মধ্যে শক্তির পার্থক্য হচ্ছে 1000, বুঝা গেল? 1000 গুণ। তাহলে এখানে বলেছে যে 1 ইউনিট যদি চেঞ্জ হয় তাহলে তার গুণ এটা কত চেঞ্জ হবে, 10 টাইমস হবে, 10 টাইমস 1 ইউনিট যদি হয়, এখানে 1 ইউনিট হলো 10 টাইমস, বুঝা গেল? 10 টাইমস। আচ্ছা, তাহলে 10 টাইমস কিন্তু এটা চেঞ্জ হয় আর কি। হুইচ কান্ট্রি এক্সপেরিয়েন্সেস দ্য মোস্ট আর্থকুইক অ্যানুয়ালি? কোথায় কিন্তু সবথেকে বেশি ভূমিকম্প হয়? আমরা জানি জাপান ভূমিকম্পের দেশ বলা হয় থাকে, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে। এখানে মেইনলি কি হয় না, আমাদের মেইনলি জাপানটা কেন হয়, তার কারণ জাপান এমন একটা জায়গায় অবস্থান করছে, প্যাসিফিক রিং অফ ফায়ার, মানে আমাদের প্রশান্ত মহাসাগরের যে আগ্নেয় মেঘলা সেখানে অবস্থান করছে, ঠিক আছে? এবং এখানে কিন্তু থাকার পরে কি হয়েছে, এবং তাদের অভিসারী পাত সীমানা বরাবর কিন্তু তারা অবস্থান করছে, ঠিক আছে? কনভার্জেন্স যে প্লেট বাউন্ডারি, অর্থাৎ অভিসারী পাত সীমানা একে অপরের কাছে চলে আসে বাদগুলো, সেখানে অবস্থান করছে, যার ফলে প্রচন্ড পরিমাণে কিন্তু কি হয়, জাপানে ভূমিকম্প হয়ে থাকে, ঠিক আছে? ছোট বড় মিলিয়ে। আচ্ছা, তার নেক্সট কি বলছে, আর্থকুইক প্রেডিকশন ইজ হাইলি প্রেডিকশন ইজ আর্থকুইক প্রেডিকশন মানে আর্থকুইকের যে ভবিষ্যৎ, পূর্বাভাস, ভূমিকম্পের যে পূর্বাভাস কি অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমাদের কোনটা হবে, হাইলি অ্যাকুরেট এন্ড রিলায়েবল, অত্যন্ত নির্ভুল এবং নির্ভরযোগ্য, পারবে তুমি করতে? পারবে না। পসিবল উইথ কারেন্ট টেকনোলজি, পসিবল, হ্যাঁ অবশ্যই কিছুটা পসিবল, কিন্তু একদম পুরোপুরি ভাবে এখনো ডেভেলপ করেনি, হচ্ছে? আচ্ছা, 3 নম্বর কি বলেছে, নট ইয়েট সায়েন্টিফিক্যালি পসিবল, এটা অ্যাকচুয়ালি হয় উত্তরটা, ঠিক আছে? বেসড অন অ্যানিমাল বিহেভিয়ার, এটাও কিছুটা বটে, কিন্তু এখন সায়েন্টিফিক্যালি কিন্তু পসিবল হয়নি। তুমি কত তাড়াতাড়ি এটা দেখাতে পারবে, প্রেডিকশন করা, প্রেডিকশন বলেছে যেহেতু, ঠিক আছে? তুমি বুঝতে পারবে মোটামুটি কিছুক্ষণ আগে অ্যানিমাল বিহেভিয়ার দেখে, সেটা নাও বুঝতে পারতে পারো, কিন্তু এখনো কিন্তু সেভাবে কোনো সায়েন্টিফিক্যালি কিন্তু পসিবিলিটি হয়নি, ঠিক আছে? মাথায় রাখতে হবে, নির্ভরযোগ্য কিছু হয়নি, বোঝা গেল? বোঝা গেল? মানে ভবিষ্যতে আজকে আমি তুমি বলতে পারো মানে ভবিষ্যতে কোথায় হবে, এই জিনিসটা বলছি আমি আসলে, ঠিক আছে? বাকিগুলো ইনস্ট্যান্ট, প্রাণীর আচরণ বলো বা বর্তমান প্রযুক্তি, এগুলো ইনস্ট্যান্ট, তুমি হয়তো 1 সপ্তাহ আগেও পারবে না, একদিন হয়তো বা কয়েক ঘন্টা আগে হয়তো বলতে পারতে পারে, কিন্তু তোমাকে যদি বলি যে 1 মাস 2 মাস 1 বছর পরে কোথায় ভূমিকম্প হবে, যেমন আবহাওয়ার ক্ষেত্রে বলা হয় যে আজ থেকে 1 মাস পরে এখানে নিম্নচাপ হবে বা কিছু, সেগুলো কিন্তু বলা যাবে না, সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি হয়নি। নেক্সট কি বলছি, সিসমোগ্রাম, এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে, সিসমোগ্রাম কি? সিসমোগ্রামের ক্ষেত্রে কি বলেছে, সিসমোগ্রামের ক্ষেত্রে আমি আগেই বললাম যে একটা গ্রাফ, যে গ্রাফটা কি করছে, শো করছে কি, গ্রাউন্ড মোশন রেকর্ডেড বাই সিসমোগ্রাম, মানে কিছুই নয়, আমাদের সিসমোগ্রামে যে আমাদের রোলারটা থাকে, সেই রোলারের উপরে যে আমাদের কাগজটা জড়ানো থাকে, রোলারটার উপরে যে কাগজটা জড়ানো থাকে, যার উপরে আমাদের ওই যে লোহার বলটা ঝোলানো থাকে, ওই কাটা 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 দাগটা দেয়, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি, সেটাই হচ্ছে আমাদের সিসমোগ্রাম, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ওটাই অ্যাকচুয়ালি সিসমোগ্রাম, কাগজটা। এখানে কি হবে, গ্রাফ শোয়িং গ্রাউন্ড মোশন রেকর্ডেড বাই এ সিসমোগ্রাফ, ঠিক আছে? কিন্তু গ্রাফ অ্যাকচুয়ালি নয়, গ্রাফে ওই কাগজটাকে বলা হয় আর কি, ঠিক আছে? রেকর্ড করা ভূমি আন্দোলন দেখানো মাত্র একটি গ্রাফ, হ্যাঁ গ্রাফ হলো আসলে কাগজটা, ঠিক আছে? একটি সিসমোগ্রাম দ্বারা রেকর্ড করা ভূমি আন্দোলন দেখানো একটি, ভূমিটা আন্দোলিত হচ্ছে দেখানো একটি গ্রাফ, ঠিক আছে? সিম্পল। The study of Earth's internal structure using seismic curve is called, তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, আমাদের ইন্টারনাল স্ট্রাকচার আমরা পড়েছি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, তাহলে আমাদের সিসমিক ওয়েভ দ্বারা, অর্থাৎ পি ওয়েভ, এস ওয়েভ বা আদার্স যে ওয়েভগুলো রয়েছে, সেই দ্বারা আমাদের ইন্টারনাল স্ট্রাকচারটাকে স্টাডি করার প্রসেসটাকে কি বলা হয়, কি বলা হবে? কিন্তু আমাদের ইয়ে রয়েছে, তার মধ্যে আমরা কি বলবো, আমরা অ্যাকচুয়ালি এখানে দেখো, এখানে সিসমোলজিটাও হতে পারে, সিসমোলজি হতে পারে, কিন্তু এখানে আমাদের কি হবে, জিওফিজিক্স বলা হয় এটাকে অ্যাকচুয়ালি, আমাদের স্টাডি বলেছে তো, তাহলে সেই কারণে আমরা এটাকে সিসমোলজি না বলে জিওফিজিক্স বলবো, ঠিক আছে? সিসমোলজিও বলতে পারো, সমস্যা খুব একটা হবে না, কিন্তু এখানে যেহেতু জিওফিজিক্স আছে, আমাদের ব্রাঞ্চটাকে জিওফিজিক্সই বলা হয় অ্যাকচুয়ালি, ওই স্টাডি করার যে ব্যাপারটা, ঠিক আছে? সিসমিক ওয়েভ দিয়ে, তো এটা মাথায় রাখবেন যে আমাদের জিওফিজিক্সই করতে পারো, তুমি সিসমোলজিও করতে পারো, সমস্যা কিছু হবে না, ঠিক আছে? যেহেতু জিওফিজিক্স আছে তাহলে জিওফিজিক্স করবে, যদি জিওফিজিক্স না থাকতো এখানে সিসমোলজিটাও হতো, আর সিসমোলজিটাই হতো আর কি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হ্যাজার্ড ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ আর্থকুইক, কোনটা আমাদের আর্থকুইকের সঙ্গে এখন ডিরেক্টলি যুক্ত রয়েছে, ঠিক আছে? কোনটা বলো, এখানে মেইনলি কোনটা হবে, ল্যান্ডস্লাইড হবে, ল্যান্ডস্লাইড, ঠিক আছে? ল্যান্ডস্লাইড কোনটি ভূমিকম্প সরাসরি যুক্ত, ঠিক আছে? ল্যান্ডস্লাইড ভূমিকম্প হলে সবার আগে কোনটা সরাসরি কোনটা হবে, ল্যান্ডস্লাইড ফরেস্ট ফায়ার মানে দাবানল তো হবেই না, ফ্লাডিং হবে, হেভি রেইনফল হবে, এটা তো হবেই না, ঠিক আছে? যদিও এটা ভলকানিক ইরাপশনটা দিয়েছে অপশনে, কিন্তু তারপরেও কি লেখা রয়েছে, আনরিলেটেড টু প্লেট মুভমেন্ট, ঠিক আছে? প্লেট মুভমেন্টের সঙ্গে সম্পর্কহীন, সম্পর্ক নেই, তাহলে সেই রকম যদি আমাদের ভলকানিক ইরাপশন হয়, তো সেটা কখনোই ভূমিকম্পের ভূমিকম্পের ফলে হবে না, ওইখানে দিয়ে দিয়েছে ভূমিকম্পের ফলে ভলকানিক ইরাপশন হয়, কিন্তু এখানে অপশনে কিন্তু বলে দিয়েছে ব্র্যাকেটে যে আনরিলেটেড টু প্লেট মুভমেন্ট, মানে এর প্লেট মুভমেন্টের ফলে বা পাতের চলাচলের ফলে হচ্ছে না মানে ভলকানিক ইরাপশনটা। তাহলে এই ভলকানিক ইরাপশনটা ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত না, কোনটা পড়বে, ল্যান্ডস্লাইড বা ভূমিধস, ওইটাই আগে হবে পাহাড়ি অঞ্চলে। দ্য ইলাস্টিক রিবাউন্ড থিওরি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এর আগেই বললাম আমি, ইলাস্টিক রিবাউন্ড থিওরি যেটা, সেটা আমাদের কে দিয়েছিলেন বা কি ব্যাপারটা, দেখো ব্যাপারটা এখানে দেওয়া আছে, কি বলছে, ইলাস্টিক রিবাউন্ড থিওরি বা স্থিতিস্থাপক প্রত্যাঘাত মতবাদ বাংলায়। হাউ সুনামিজ আর ফাউন্ড, কিভাবে সুনামি আমাদের
সরি ফর্ম, কিভাবে আমাদের সুনামি গঠিত হচ্ছে তার কি থিওরি? না। হাউ রক স্টোর এন্ড রিলিজ এনার্জি ডিউরিং অ্যান আর্থকুইক, এটা হবে, দেখছি। আচ্ছা 3 নম্বর কি বলি, দ্য মুভমেন্ট অফ টেকটনিক প্লেট, এটা তো হবে না। দ্য ডিফারেন্ট টাইপ অফ সিসমিক ওয়েভ, এটা হবে না। তাহলে আমাদের কোনটা হবে, বিয়েরটা হবে। দ্য হাউ রক স্টোর এন্ড এনার্জি রিলিজ এনার্জি ডিউরিং অ্যান আর্থকুইক, আমরা তো পড়েছি যে ইলাস্টিক রিবাউন্ড থিওরিটা কে দিয়েছিলেন না, আমাদের এইচ.এফ. রিড। এইচ.এফ. রিড বলে একজন ছিলেন, তিনি কিন্তু এই থিওরিটা দিয়েছিলেন। এবং এই থিওরিটা তিনি কি বলছেন, এই থিওরিতে তিনি বলছেন ওই যে কোনো একটা কি বলে আমাদের শিলা বা রক, সেটা আমাদের একটা এলাস্টিকের মতো একটা প্রপার্টি রয়েছে, এলাস্টিকের মতো একটা প্রপার্টি রয়েছে, সেরকম প্রপার্টি রয়েছে। তো শিলায় যখন চাপ পড়বে সেটা কিন্তু এক্সপান্ড করবে বা বড় হবে, প্রসারিত হবে। কিন্তু একটা নির্দিষ্ট টাইম পেরিয়ে যাওয়ার পরে শিলাটা কিন্তু কি হবে, শিলাটা কিন্তু প্রসারিত হতে হতে আর কিন্তু প্রসারিত হবে না, শিলাটা কিন্তু টুকরো হয়ে যাবে বা ফেটে যাবে, বা সেটা কিন্তু আমাদের কি হবে, বিভিন্ন অনেকগুলো টুকরো ভেঙে যাবে। এবং এই টুকরো ভেঙে যাওয়ার পরে কি হবে, সে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই থিওরিটাকে বলা হয় ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তার ফলে কি হয়, যখন এই শিলাগুলো আবার পূর্বের অবস্থায় আসার চেষ্টা করে, তখন কিন্তু একটা বৃহৎ ভূমিকম্পের পরে আরো ছোট 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 ওই বলা আফটারশক সেগুলো তৈরি হতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু তিনি বলেছিলেন ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে, বোঝা গেল। তো এখানে আমাদের যেটা অপশন আছে কি না, এটাই হবে হাউ রক স্টোর এন্ড রিলিজ এনার্জি, রক স্টোর করে রেখেছে এবং এনার্জি রিলিজ করছে আর্থকুইকের সময়, ভূমিকম্পের সময় শিলা কিভাবে শক্তি সঞ্চালন মুক্ত করে, এটাই। হোয়াট ডাজ দ্য টার্ম এপিসেন্ট্রাল ডিসটেন্স, ঠিক আছে, এপিসেন্ট্রাল ডিসটেন্স কি হবে, এই টার্মটার মাধ্যমে কি বোঝানো হয়, উপকেন্দ্রিক দূরত্ব কি বোঝানো হয় বলো, এটা কি হবে, এটা আমাদের মেইনলি উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি বোঝানো হয়, আমাদের the distance from the epicenter to a seismic station, ঠিক আছে, এটাই হবে আমাদের এখানে উত্তর, ঠিক আছে। the distance from epicenter to a আমাদের কি হবে, seismic station, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমাদের একটা এখানে ধর কেন্দ্র, পৃথিবীর ভেতরে হলো কেন্দ্র, এখানে আমাদের ফোকাস, যেখানে ভূমিকম্পটা তৈরি হবে, পৃথিবীর কেন্দ্র নয়, ভূমিকম্প যেখানে তৈরি হলো এটা ফোকাস, সেখান থেকে 90 ডিগ্রি উপরে হচ্ছে উপকেন্দ্র বা এপিসেন্টার। এখান থেকে অনুভূমিকভাবে যেখানে আমাদের কি রয়েছে, সেসমিক স্টেশনটা রয়েছে। হতে পারে আমার এখানে ভূমিকম্প হলে এখানে কোনো সেসমিক স্টেশন নেই, যেখানে সেসমিক স্টেশন রয়েছে, যেখানে সেসমিক আলোচনা করা হচ্ছে, সেসমিসিটি বা ভূমিকম্প সেরকম স্টেশন রয়েছে, অফিস রয়েছে, সেখান পর্যন্ত যে অনুভূমিক দূরত্বটা দেখা গেল 10 কিলোমিটার হয়তো, ঠিক আছে। তাহলে এই যে দূরত্বটা, এটাকে আমরা কি বলবো, এপিসেন্ট্রাল ডিসটেন্স, উপকেন্দ্রিক দূরত্ব, বোঝা গেল। তাহলে কোনটা হবে এখানে, সিলেক্টটা হবে, ডিসটেন্স ফ্রম দ্য এপিসেন্টার টু এ সিসমিক স্টেশন, বোঝা গেল। Which type of earthquake typically occurs at convergent plate boundary, অর্থাৎ অভিসারী পাত সীমান্ত বরাবর আমাদের কোন ধরনের আর্থকুইক আমরা দেখতে পাবো, ঠিক আছে। অভিসারী পাত সীমান্ত মানে যেখানে আমাদের একটা পাত একটা পাতের নিচে আমাদের প্রবেশ করে যাচ্ছে, অপেক্ষিত ভারী পাতটা অপেক্ষিত হালকা পাতের নিচে কি হবে, হালকা পাতের নিচে ঢুকে যাবে, ঠিক আছে। সেই বাউন্ডারি বরাবর আমরা কোন ধরনের দেখতে পাবো, আমরা কোন ধরনের আর্থকুইক বা ভূমিকম্প দেখতে পাবো, মেইনলি ডিপ আর্থকুইক হয়, বললাম না 700 কিলোমিটারের কাছাকাছি অঞ্চলে আমরা বেনি অফ জোন বা যেটাকে বলছি আমরা অধঃগমন অঞ্চল, সেখানে আমরা দেখতে পাই 700 কিলোমিটার, এটা ডিপ আর্থকুইক হয়ে যাবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। The seismic wave, deep earthquake, হ্যাঁ ঠিক আছে। The seismic wave that cause particles to move in a compressional push pull, আগেই বলে দিলাম, প্রথমে কোশ্চেনটা ছিল মোশন প্যারালাল টু দ্য ডিরেকশন অফ ওয়েভ প্রপাগেশন, ঠিক আছে, প্যারালাল টু দ্য, যে ভূমিকম্প তরঙ্গগুলি কণাগুলিকে তরঙ্গের প্রজাতির দিকে সমান্তরাল একটি সংকোচনশীল ধাক্কা এবং টান গতিতে সরিয়ে দেয়, একবার এলো আবার ধাক্কা দিল আবার সামনে দিকে গেল, আবার ধাক্কা দিল তরঙ্গ আবার সামনে দিকে গেল, এটা কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমি বললাম পি ওয়েভ, কম্প্রেশনাল ওয়েভ বা এটাকে পুশ পুল ওয়েভ বলা হয় থাকে, ঠিক আছে, আগেই বলে দিয়েছি। What is the approximate speed of P waves in the earth crust, অর্থাৎ পৃথিবীর ভূত্বকের ক্ষেত্রে P ওয়েভের গতিবেগটা কত হবে, ঠিক আছে, মাথায় রাখবে এটা কত, 5 থেকে 8 কিলোমিটার প্রতি সেকেন্ডে 5 থেকে 8 কিলোমিটার হয়ে থাকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিসমিক সেডোজন, আমরা পড়েছি 104 থেকে 144, অনেক বই থাকে 104 থেকে 140, ঠিক আছে। তো মেইনলি তোমরা দেখে নেবে 104 থেকে 144 143 কিন্তু মেইনলি হয়ে থাকে, ঠিক আছে, দেখে নেবে, ঠিক আছে, অসুবিধা নেই। অনেক বই 40 থাকে, অসুবিধা কিছু নেই, সবগুলোই মোটামুটি হবে আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই এরকম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, যে সিসমিক সেডোজন বলতে আমরা কোনটাকে বোঝাই, যেখানে কোনো আমাদের ভূমিকম্প এসে ধরা পড়বে না, ঠিক আছে, এমন এমন জায়গা যেখানে ভূমিকম্প এসে ধরা পড়বে না, উপকেন্দ্রের এমন একটা জায়গা, মানে এটা ফিক্সড জোন নয়, আমরা অনেক সময় বুঝতে ভুল করি যে ফিক্সড জোন, এটা হয়তো এমন জায়গা যেখানে ভূমিকম্প আসবেই না, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে কোন কারণে ভূমিকম্পটা হচ্ছে সেটার উপর নির্ভর করছে। যেখানে ভূমিকম্পটা হবে সেখান থেকে 104 থেকে 44 ডিগ্রি যদি এখানে হয়, তার 104 থেকে 44 এখানে হতে পারে। যদি আমার ভূমিকম্পটা এখানে হতো তাহলে 104 থেকে 44 হতো, এখানে দেখা যাচ্ছে এই জায়গাটা 104 থেকে 44 হতে পারে। কি বললাম, সিসমিক সেডোজনের যে ব্যাপারটা, যে কোনখানে আমাদের ভূমিকম্প ধরা পড়বে না, তাহলে এখানে কি হবে বলো, অপশনগুলো দেখলেই বুঝতে পারবে। an area where no seismic waves can be detected, ঠিক আছে, এটাও উত্তর হবে, 46 এটা উত্তর হবে। আর কি আছে দেখে নি, an area where only P waves are detected but no S wave, ঠিক আছে, এটাও একটা সিসমিক সেডোজন বটে। আচ্ছা,
an area on the earth surface where seismograph do not detect direct pure S wave from a particular earthquake, এটা সবথেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো ভালো করে পড়ো তুমি, এ আর সি এর মধ্যে পার্থক্যটা বুঝো। an area where no seismic wave can be detected, ঠিক আছে, এটা নরমাল বলে দিচ্ছে, কিন্তু এখানে দেখো কি বলছে, an area on the earth surface where seismograph do not detect direct pure S wave from a particular earthquake, ঠিক আছে। আমরা সিসমোগ্রাফ কি করছে, সিসমোগ্রাফ যন্ত্রে আমাদের সরাসরি ধরা পড়ছে না, সেটাকে আমরা কি বলছি, সিসমিক সেডোজন বলছি। পৃথিবী পৃষ্ঠের উপরের একটা এলাকা যেখানে এটা ধরা পড়ছে না, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে কোনটা হবে, এখানে আমাদের এটাই হবে, ঠিক আছে, এখানে আমাদের এটাই হবে। বাকিগুলো হতে পারে, কিন্তু যেহেতু আমার এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেই কারণে এটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এস ওয়েভ যেখানে সেটাও একটা সেডোজন হয়, সেটা আমাদের সেডোজন হয়, যেটাকে আমরা এস ওয়েভ সেডোজন বলে থাকি। আমরা পি ওয়েভ দেখতে পাই, এস ওয়েভ আসে না, ঠিক আছে। তো সেটাও একটা সেডোজন হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের বলেছে যে এটা সি অপশনে আছে, তো সেটা হবে দেখা যাচ্ছে পৃথিবী পৃষ্ঠের একটা এলাকা যেখানে সিসমোগ্রাফ একটি নির্দিষ্ট ভূকম্প থেকে সরাসরি পি এস ওয়েভকে তরঙ্গ শনাক্ত করতে পারে না। বুঝলো? 47 কি বলছে, which factor does not really influence the intensity of an earthquake at a given location, ঠিক আছে। তাহলে কোন কারণ কি একটি নির্দিষ্ট স্থানে ভূমিকম্পের তীব্রতাকে সরাসরি প্রভাবিত করে না, তীব্রতাকে কোন জিনিসটা প্রভাবিত করছে না। দেখো ম্যাগনিটিউড অফ আর্থকুইক, হ্যাঁ ম্যাগনিটিউড অফ আর্থকুইক মানে কি, ভূমিকম্পের মাত্রা তীব্রতাকে প্রভাবিত করবে। ডিসটেন্স ফ্রম দ্য এপিসেন্টার অবশ্যই করবে। উপকেন্দ্র থেকে দূরত্বটা কতটা রয়েছে সেটা একটা নির্ভর করছে, যে আমার কতটা, আমার ভূমিকম্প হয়ে ধরো এখান থেকে 1000 কিলোমিটার দূরে, আমার এখানে ভূমিকম্পটা হয়তো অনুভূত হলো না, যদি আমার 5 কিলোমিটার দূরে ভূমিকম্প হয় অবশ্যই অনুভূত হবে। তাহলে এপিসেন্টার থেকে দূরত্বটা নির্ভর করছে। স্থানীয় ভূতত্ত্ব মাটির অবস্থা অবশ্যই করবে, নিচে কি রক রয়েছে, কি শিলা রয়েছে তার উপর নির্ভর করছে, ভূমিকম্পটা কতটা ক্ষতি করবে, কতটা জোরালো হবে, কতটা প্রভাব বিস্তার করবে। যদি আমাদের খুব শক্ত শিলা হয়, যেমন আমাদের দাক্ষিণাত্যের মানভূমি অঞ্চল, ছোটনাগপুর মানভূমি অঞ্চল প্রচন্ড ব্যাসল ভারী শিলা দ্বারা এবং অত্যন্ত প্রাচীন শিল্ড দ্বারা আমরা তৈরি হয়েছে, তার ফলে কি হয়েছে না, ভূমিকম্প খুব কম দেখা যায়, হলেও সেটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। ঠিক আছে, আমরা জোন 2 দেখতে পারি। আমরা ভারতের ক্ষেত্রে যে জোনগুলো করা আছে, জোন 2, 3, 4, 2, 3, 4, 5, তো তার মধ্যে জোন 2টা আমাদের মেইনলি দাক্ষিণাত্যের মানভূমি অঞ্চল পড়ছে, সেখানে আমাদের খুব শক্ত। আবার হিমালয় পার্বত্য অঞ্চল চলে যাবে, যেটা আমাদের মোস্ট ভালনারেবল, ঠিক আছে, যেখানে আমাদের প্রচুর ভূমিকম্প হয়ে থাকে, ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। সবগুলো এই তিনটে ভাব বিস্তার করছে, কোনটা পড়ে রইল, দিনের সময়, সমস্যার সঙ্গে, সমস্যার সঙ্গে দিন রাত যাই হোক না কোনো সমস্যার কোনো আমাদের ভূমিকম্পের ইম্প্যাক্টের কোনো সম্পর্ক নেই। নেক্সট দাও কি বলছে, ট্রেমরটা কি অ্যাকচুয়ালি, বা কম্পন অ্যাকচুয়ালি কি, কম্পন কি, ঠিক আছে। 48 কি বলছে না, আমাদের দেখো এখানে বলছে এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্মল উইক আর্থকুইক। যখন আমাদের খুব ছোট এবং মানে দুর্বল আর্থকুইক গুলো হয়, দুর্বল ভূমিকম্প হয়, সেটাকে আমরা ট্রেমর বলে থাকি। বুঝতে পারলে, এটা মাথায় রাখবে। The primary hazard from an earthquake is in a coastal area is often, তাহলে কি বলা আছে, উপকূলীয় এলাকায় ভূমিকম্পের প্রাথমিক বিপদ প্রায়শই কি, প্রাথমিক বিপদ বলতে প্রাথমিক বিপর্যয় হবে বা দুর্যোগ হবে, ঠিক আছে। তাহলে উপকূলীয় এলাকায় আমাদের মেইনলি কিসের কারণে, মানে আমরা আর্থকুইক ইজ কোস্টাল এরিয়া, তাহলে আমাদের কোনটা হবে, আর্থকুইকের ফলে কোন বিপদটা আমাদের উপকূলীয় অঞ্চলে হবে, সুনামি, দেখা কিছু নেই, সুনামিটা মেন হয়। আর্থকুইক যদি হয় বা সিকুইক, সমুদ্রের তলে যদি ভূমিকম্প হয়, তার ফলে প্রবলেমটা কি হবে, সুনামি যদি হয়ে গেল সবদিকে সমস্যা, কোস্টাল এরিয়া, উপকূলীয় অঞ্চলে, ঠিক আছে, বুঝলো। নেক্সট কি বলছে, 50, what is the common term for the vibration of the earth produced by the rapid release of energy, তাহলে সেক্ষেত্রে কোনটা কমন টার্ম বলা হচ্ছে, যে ভাইব্রেশন অফ দ্য আর্থ প্রডিউসড বাই দ্য র্যাপিড রিলিজ অফ এনার্জি, যদি আমাদের প্রচুর শক্তি নির্গত করে, তার ফলে যে ভাইব্রেশনটা হচ্ছে আর্থ দ্বারা, সেটা কি দ্বারা আমরা বলে থাকি, বা শক্তির দ্রুত মুক্তির ফলে সৃষ্ট পৃথিবীর কম্পনের জন্য সাধারণ শব্দটাকে আমরা কি শব্দটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখানে মাথায় রাখো, ট্রেমরও ব্যবহার করে থাকি ছোট ছোট ভূমিকম্পের পরে, কুইকও বলে থাকি, শকও বলে থাকি, আর টুইকও বলে থাকি। তাহলে এখানে কোনটা হবে, অলমটা হবে, বুঝলেন। তাহলে আমরা এগুলো সবই কিন্তু কি করলাম, আমরা কিন্তু এখানে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা কি করবো, এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই, নেক্সট দিন আমরা কি করবো, আমরা আর্থকুইকের কিছু মডার্ন মানে অ্যাডভান্স কিছু, ঠিক আছে, অ্যাডভান্স কিছু কোশ্চেনের উপরে আমরা কিন্তু আলোচনা করবো। দেখো অ্যাসারশন রিজন, অর্থাৎ আমাদের দাবি এবং তার সঙ্গে কি না, দাবি এবং তার সঙ্গে আমাদের কারণ বা স্টেটমেন্ট এবং কারণ, ঠিক আছে, কোনো একটা বিবৃতি তার কারণ, এইভাবে আমরা আলোচনা করবো, ঠিক আছে। এছাড়া আমাদের সত্য মিথ্যা রয়েছে, তার সঙ্গে আমাদের থাকবে স্তম্ভ মেলানো, ঠিক আছে, এগুলো আমাদের অনেক কোশ্চেন রয়েছে এখানে, সত্য মিথ্যা রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে, এগুলো আমরা অ্যাডভান্স কোশ্চেন, এগুলো আমরা পরের দিন আমরা আলোচনা করবো, ঠিক আছে। যদিও স্তম্ভ মেলানোটা অ্যাডভান্সের মধ্যে নয়, মডারেট কোশ্চেনের মধ্যে পড়ছে। ওই অ্যাসারশন রিজন গুলো, আমাদের বিবৃতি, এগুলো আমাদের কিন্তু অ্যাডভান্স কোশ্চেনের মধ্যে পড়ছে, এগুলো নেক্সট এক্সামের মধ্যে আমাদের চলে আসে, ঠিক আছে, বা ইপিএসসি ডাব্লিউবিসিএস এগুলো তো দিয়ে থাকি, ঠিক আছে। তো আজকে এতটাই, নেক্সট দিন আরো কোনো একটা এমসিকিউ ক্লাস বা ব্রড ক্লাস নিয়ে আলোচনা হবে, ঠিক আছে।